দেখো আজকে আমরা শিখবো এক্সাম্পল 2.10। এটা মেইনলি ক্যাপাসিটির একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা পরীক্ষায় এখান থেকে অঙ্ক প্রায় আসার মতো। তো দেখো কি বলা হচ্ছে তোমার যে ডিটারমাইন দ্য ক্যাপাসিটি অফ স্প্লাইস শোন বিলো। All materials are A36 steel, fasteners are 7/8G, A325 bolts in a bearing type connection with a threads excluded from shear plane, standard holes। ঠিক আছে, এরকম টাইপের ইনফরমেশন দেওয়া। তো ধরো এই ধরনের অঙ্কে মানে এটা মেইনলি ক্যাপাসিটি বা অ্যালাউবল ফোর্স বের করতে বলা হচ্ছে অঙ্কের মধ্যে। তো এই ধরনের অঙ্ক তোমরা ধরো SM1 এ শিখে আসছো, তো ধরো তারপর আবার এখানে আবার শিখবা, তো এটা রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমার ফিগারটা বুঝতে হবে। ফিগারের মধ্যে মেইনলি সব ইনফরমেশন দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা মেইন প্লেট এবং এই পাশে একটা মেইন প্লেট এবং দুইটা তোমার হচ্ছে কি ফেস টু ফেস কানেকশন দেওয়া, মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা। গ্যাপটা তোমার হচ্ছে কি ধরো ওই যে এক্সপ্যানশন গ্যাপ গ্যাপ টাইপের, যে কোনো কারণে টেম্পারেচার বাড়লে ম্যাটেরিয়াল বাড়লে যেন তোমার কোনো সমস্যা না হয়, যেন তোমার একটা এখানে একটা গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, তো এটা মেইনলি তোমার হচ্ছে সাইড ভিউ আর এটা তোমার হচ্ছে টপ ভিউ। তো দেখতে পাচ্ছ যে এখানে বোল্টিং করা, মানে এখানে মেইন প্লেট এবং এখানে মেইন প্লেট ফেস টু ফেস কানেকশন মিলে দেওয়া হয়েছে, যে উপরে এবং নিচে দুটা স্প্লাইস অ্যাড করে। স্প্লাইস বলো বা গাছের প্লেট বলো একই কথা, সোজা কথা স্টিলের রেক্টেঙ্গুলার প্লেট। তো উপরে প্লেট নিচেও প্লেট দেওয়া এবং সবগুলোর মধ্যে বোল্টিং করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা মেইন প্লেট নিয়ে মেইনলি কাজ করবো। মেইন প্লেটে করেসপন্ডিং আমরা আইদার এটা নিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে এটা নিয়েও কাজ করতে পারি, কারণ একই জিনিস। দেখতে পাচ্ছ বোল্টিং অ্যারেঞ্জমেন্টও দুটা প্লেটের মধ্যে সেম সেম এবং নর্মালি প্র্যাকটিক্যাল এরকমই থাকে। কখনো এরকম থাকে না যে একটা প্লেটের মধ্যে বেশি বোল্ট কম বোল্ট। যদি তোমার এমন হয় যে তোমার দুই ক্ষেত্রে দুই রকম ফোর্স কাজ করতেছে, তখন তোমার হতে পারে যে বোল্টিং অ্যারেঞ্জমেন্ট ভিন্ন ভিন্ন। তোমার মানে প্র্যাকটিক্যাল কেসে ওই পার্টিকুলার কন্ডিশন ওয়াইজ চিন্তা করতে হয় যে কি ধরনের হবে। বাট আপাতত ধরো তোমাদের পরীক্ষা হলে এবং যে অঙ্ক থাকবে এই ধরনের অঙ্কে তোমার হচ্ছে গিয়ে মানে সিমেট্রিক থাকবে। তো সোজা কথা ধরো যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করবো আমরা। তো এখানকার বোল্টিং বলতে আসলে এই বোল্ট বোঝানো, দুটা বোল্ট আটকানো হচ্ছে। তারপর এখানকার বোল্টিং বলতে এই তিনটা। এটা গেল একটা মেইন প্লেটের ডান পাশের প্লেটটার কথা। আর বাম পাশে সেম জিনিস, যে এখানকার বোল্টিং মিনস এই দুটা আর এখানকার বোল্টিং মিনস হচ্ছে গিয়ে এই তিনটা। ঠিক আছে, তো এরপর যেটা দেওয়া আছে যে আমার এখানে দেখো যে প্রত্যেকটা বোল্টের এজ থেকে মানে বোল্ট পর্যন্ত, মানে বোল্টের সেন্টার পর্যন্ত, বোল্ট বলো বা হোল বলো একই কথা, মানে ওই সেন্টার পর্যন্ত এবং ধরো ওই একটা হোল থেকে একটা হোলের সেন্টার পর্যন্ত সকল যে ডিস্টেন্স গুলা, যে দেখো 2, 3.5, 3.5, 2, আবার এখানে দেখো এজ থেকে শুরু করে যে 2, 3, 1.5 এরকম করে বিভিন্ন মান দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল যে টোটাল উইথ তোমার হচ্ছে 11 ইঞ্চি দেওয়া। ঠিক আছে, তার মানে তোমার যেটা হচ্ছে, এবং দেখো যে এখানে উপরে যেহেতু তোমার গাছের প্লেট আর নিচে তোমার হচ্ছে কি মেইন প্লেট, দেখতে পাচ্ছ যে এই প্লেটটা এখানে শেষ, যার কারণে এখানে তোমার একটা রেক্টেঙ্গেলের দাগ আসছে। আর এই যেহেতু তোমার এখানে দেখতে পাচ্ছ যে একদম এজ পর্যন্ত লাইনটা, তার মানে কি যে আমার উপরের যে প্লেটটা এবং মেইন যে প্লেট দুটা তোমার হচ্ছে একই উইথের। যদি তোমার এখানে দেখতে সাপোজ আরো একটা দাগ, এখানে আরো একটা দাগ, তার মানে বুঝতে পারতা যে তোমার যে মেইন প্লেট আর গাছের প্লেট আসলে একই উইথের না। দেখতে পাচ্ছ যেহেতু একই দাগ, মানে উপরের এজ থেকে যদি আমরা দেখি আমরা এখানকার এজ আর মেইন প্লেটের এই এজটা একই একই লাইন, যার কারণে তোমার দুটোর জন্যই কত উইথ হচ্ছে আমার 11 ইঞ্চি। ঠিক আছে, তো তাহলে যাই হোক আমাদের দেখো যে এরপরে দেখো যে 3 ইঞ্চি তোমার হচ্ছে মেইনলি পিচ লেন্থ দেওয়া। যে দেখতে পাচ্ছ যে এখানকার বোল্টিং থেকে এখানকার বোল্টিং পর্যন্ত যে আমার হরিজন্টাল ডিসটেন্স বা এখানকার মধ্যে দেখো সকল বোল্ট টু বোল্ট আমার হচ্ছে গিয়ে এখানে তোমার গেজ লেন্থ, এখানে পিচ লেন্থ দেওয়া আছে এবং এজ থেকে ডিসটেন্স দেওয়া আছে। তো আমরা এই ডিসটেন্স গুলো ইউজ করি আমরা কি করব, ম্যাথটা সলভ করব। তো ম্যাথের মধ্যে আমার মেইন যেটা ফাইন্ডিংস হচ্ছে আমার এখানে পি বের করতে হবে। পি বা টি যেটি বলে, এখানে হয়তো পি লিখছে, এখানে হয়তো টি লিখছে, একই কথা। সোজা কথা যে পি ফোর্সটা বের করতে হবে, যে আমি আসলে ফেইলিওরের আগ পর্যন্ত আমার বিভিন্ন ধরনের ফেইলিওর হতে পারে, তো ফেইলিওরের আগ পর্যন্ত সর্বোচ্চ কত সে লোড নিতে পারবে সেটাই হচ্ছে আমার অঙ্ক। সেটাই হচ্ছে আমার মেইনলি কি ক্যাপাসিটিও বলা যেতে পারে অথবা অ্যালাউবল ফোর্সও বলা যেতে পারে, একই কথা। ঠিক আছে, যে ফেইলিওর আগ পর্যন্ত সে সর্বোচ্চ কত লোড নিয়ে মানে নিতে পারবে আর কি। তো যাই হোক আমাদের যেটা হচ্ছে অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক। এখানে পুরো অঙ্ক যদি পরীক্ষা হলে আসে তোমাদের, তাহলে তোমার একটাই হয়তো ফুল এক সেট হবে। হয়তো দেখে মনে হচ্ছে ছোট, যে এক পেজে শেষ হয়ে গেছে, বাট এখানে ক্যালকুলেশন গুলা বেশ বড় এবং তোমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। তো এখানে তোমার 4টা ফেইলিওর, যে টেনশন ফেইলিওর অফ প্লেট, তারপর তোমার হচ্ছে গিয়ে শিয়ার ফেইলিওর অফ বোল্ট, বিয়ারিং ফেইলিওর অফ প্লেট এন্ড ব্লক শিয়ার ফেইলিওর। ঠিক আছে, 4টা ফেইলিওর। তো 4টা ফেলিওরের মধ্যে সবচেয়ে বড় তোমার হচ্ছে টেনশন ফেলিওরটা, তারপর তোমার হচ্ছে ব্লক শেয়ার ফেলিওর, আর শেয়ার ফেলিওর আর বিয়ারিং ফেলিওর হচ্ছে ছোট ছোট। তো এমন হতে পারে তোমার যে টেনশন ফেলিওরের সঙ্গে মানে একটা বড় একটা ছোট, অথবা দুইটাই ছোট অথবা দুটাই বড়,
মানে সোজা কথা অঙ্কের নাম্বারের উপর ডিপেন্ড করবে আসলে কোন ধরনের ফেলিওর আসবে। তো পুরোটাও আসতে পারে, পুরোটা আসলে তোমার হয়তো 4টা ফেলিওরের কথা উল্লেখ থাকবে, তখন দেখবা অঙ্কের একটাই ফুল সেট 14 নম্বর। আর যদি দেখো যে না তোমার পার্ট বাই পার্ট করা, যে হয়তো বললাম টেনশন ফেলিওর দিলাম আর তোমার হচ্ছে ধরো শেয়ার ফেলিওর অথবা বিয়ারিং ফেলিওর দিলাম, অথবা ব্লক শেয়ারের সঙ্গে হয়তো বিয়ারিং ফেলিওর দিলাম। মানে সোজা কথা বড় থাকলে নাম্বারও বেশি থাকবে, ছোট থাকলে নাম্বার কম থাকবে। তোমাদের মেইনলি 4টা ফেলিওরই শিখতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক আমরা শুরু করি। আমরা আজকে বলতে গেলে বিয়ারিং ফেলিওর পর্যন্ত করবো, আর নেক্সট উইকে আমরা ব্লক শেয়ার পার্টটা দেখবো, ঠিক আছে? তো শুরু করি আমরা। তো দেখো টেনশন ফেলিওরে করেসপন্ডিং যে আমাদের এই ম্যাথটা কিন্তু এখানে এএসডি মেথডে করা, এখানে দেওয়া। তো এই সেম ম্যাথই দেখবা তোমাদের যে 2.10 তো 2.11 দেখবা যেটা এলআরএডি মেথডে দেওয়া আছে। তো যাই হোক আমাদের এএসডি মেথডে দেখি আমরা, আমাদের জাস্ট কিছুই না, মেথডে চেঞ্জ হলে শুধুমাত্র ফর্মুলা চেঞ্জ, ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ, আর অঙ্কের স্টেপ সব সেমই থাকবে। তো শুরু করি। তো দেখো টেনশন ফেলিওরে ফার্স্টে আসি আমরা, টেনশন ফেলিওর অফ মেইন প্লেট এন্ড কাসেট প্লেট। কাসেট প্লেট বলো বা স্প্লাইস বলো একই কথা, ঠিক আছে? তো এএসডি মেথডে অ্যালাউবল যে স্ট্রেস গুলো ছিল সেটা আমরা ফর্মুলা অলরেডি জানি। ফর্মুলা গুলো কি ছিল, যে 0.6 FY আর হচ্ছে গিয়ে 0.5 FU, দুটো ফর্মুলা ছিল, তাই না? তো 0.6 FY আমরা তো FY মান জানি, যে বলাই ছিল যে A 36, তাই না? তার মানে 36 হবে তোমার FY আর FU হবে 58, মুখস্থ বিদ্যা আর কি বলতে গেলে। তো ওভাবে আমরা বসাই দিলাম, তার আমরা একটা স্ট্রেস পেলাম 21 KSI আর একটা স্ট্রেস পেলাম 29 KSI। তো এই যে উপরে যে স্ট্রেসটা ছিল এটা মেইনলি তোমার হচ্ছে গ্রস এরিয়া করেসপন্ডিং, তার মানে যদি আমি অ্যালাউবল ফোর্স বের করতে চাই তাহলে কি করতে হবে, এই স্ট্রেসের সঙ্গে গ্রস এরিয়া গুণ দিয়ে আমাকে অ্যালাউবল ফোর্স বের করতে হবে। আর যদি আমরা নিচের স্ট্রেস বের করতে চাই তাহলে কি করতে হবে, এই এরিয়ার সঙ্গে আমরা ইফেক্টিভ এরিয়া গুণ দিব, তাহলে হচ্ছে আমরা অ্যালাউবল ফোর্স পাবো। আগের যে ফর্মুলা গুলো ছিল ওখানে মধ্যে কিন্তু সরাসরি কি ছিল, T1 T2। যদি আমরা আগের অঙ্ক দেখে আসি, দেখো এখানে কিন্তু বলা ছিল এরকম টাইপের যে T1 is equal to 0.6 into FY into AG, তাই না? এরকম দেওয়া ছিল। তো যেহেতু আমরা এখন শুধুমাত্র স্ট্রেস ব্রেক করলাম, পরে আমরা গ্রস এরিয়া ব্রেক করলে সেটা গুণ দিলে পাবো T1। আবার এখানে দেখো 0.5 FU into AE ছিল, তার মানে শুধুমাত্র স্ট্রেস হচ্ছে এটা, আর এর সঙ্গে আমরা ইফেক্টিভ এরিয়া গুণ দিলে আমরা T2 ফোর্স পাবো। তো ওটাই আর কি বলা হচ্ছে মেইনলি, যে কোনটার সঙ্গে কোন স্ট্রেসের সঙ্গে আসলে কোন এরিয়া গুণ দিতে হবে। যদি আমরা এই উপরের স্ট্রেসটা আসি, এর সঙ্গে গ্রস এরিয়া গুণ দিলে আমরা অ্যালাউবল ফোর্স পাবো, আর এর সঙ্গে আমরা নেট এরিয়া ইফেক্টিভ এরিয়া গুণ দিলে আমরা পাবো অ্যালাউবল ফোর্স। দেন দেখতে হবে যে আসলে দুটার মধ্যে কোনটা মিনিমাম, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, কারণ মিনিমামটা ওকে করতে পারলে সবগুলোই ওকে হয়ে যাবে। তাহলে আমরা স্ট্রেস গুলো বের করে ফেললাম, টেনশনের জন্য করেসপন্ডিং যে অ্যালাউবল টেনজালি যে স্ট্রেস গুলো সেটা বের করে ফেললাম, যে 21.6 আর 29। এখন আমরা বের করি যে গ্রস এরিয়াটা বের করি, গ্রস এরিয়া বের হয়ে গেলে সেটার সঙ্গে স্ট্রেস গুণ দিলে আমরা অ্যালাউবল ফোর্স পেয়ে যাবো। তাহলে গ্রস এরিয়া বের করি। তাহলে গ্রস এরিয়া কি জিনিস, যে তোমার হচ্ছে কি শুধুমাত্র প্লেটটা যদি ছেড়ে যায় সেক্ষেত্রে তাহলে কি হতে পারে, যে তোমার উইথ ইনটু প্লেটের থিকনেস। থিকনেস দেখো তোমার মেইন প্লেটের থিকনেস এখানে দেওয়া 1/2 ইঞ্চি, আর এখানে উপরে যে তোমার ওই যে স্প্লাইস দেওয়া, সেই স্প্লাইসের থিকনেস হচ্ছে কত, 5/16 ইঞ্চি, তাই না? তাহলে কিছুই না। আবার দেখো উইথ, দেখো তোমার মেইন প্লেটে বলো আর স্প্লাইসে বলো, দুই ক্ষেত্রে কি উইথ সম্পূর্ণটা 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি এখান থেকেও দেওয়া থাকতে পারে, অথবা তোমার সবগুলা যোগ করলেও এই 11 ইঞ্চি বের করতে পারবা। এটা না দেওয়া থাকলে জাস্ট কিছুই না, সবগুলো আমার যোগ দিয়ে দিব, তাহলে তোমার হচ্ছে 11 ইঞ্চিটা পেয়ে যাবা। তাহলে কি হলো, আমাদের উইথ পেয়ে গেলাম এবং সেটা করেসপন্ডিং থিকনেস দেওয়া আছে, তাহলে গুণ দিয়ে দিই। তাহলে মেইন প্লেটের সঙ্গে কি হচ্ছে, মেইন প্লেট এখানে আমরা মেইনলি যেটা আগেই বললাম আমরা একটা পার্ট নিয়ে কাজ করব। তো এই পার্ট অথবা এই পার্ট একই কথা, কারণ সিমেট্রিক। আমরা তো দুটা কাজ করবো না, কারণ এখান থেকে করলে এই ফোর্স কনসিডার করবো, এখান থেকে করলে আমরা এই ফোর্স কনসিডার করবো। তো একই কথা আলটিমেটলি। তো আমরা যেটা করব, আমরা শুধুমাত্র যে এই যে অর্ধেক যে পার্ট, দ্যাট মিন্স এখান থেকে শুরু করে এইটুক পার্ট, যেটা আমরা এইটুক পার্ট নিয়ে কাজ করবো। এইটুক পার্ট আমরা আপাতত দরকার নেই, কারণ সিমেট্রিক একই জিনিস যেহেতু, ঠিক আছে? অথবা এটা নিয়ে কাজ করা যেত, আমরা তখন এটা বাদ দিতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তারপর যেটা হচ্ছে, যে আমরা দেখো যে আমার মেইন প্লেট হচ্ছে একটা, তাহলে কি হলো, যে গ্রস এরিয়া তোমার কি আসলো, যে 11, ওই যে উইথ আর থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি, গুণ দিয়ে দিলাম, তাহলে 5.5 ইঞ্চিস করে আসলো গ্রস এরিয়া মেইন প্লেটের। আর স্প্লাইস কি আছে, স্প্লাইস এখানে তোমার দুইটা, উপরে একটা নিচে একটা, তাহলে উইথ ইনটু থিকনেস ইনটু 2, ঠিক আছে? যে তোমার হচ্ছে যে উইথ ইনটু থিকনেস আর দুইটা স্প্লাইস যেহেতু যেমন 2 দ্বিগুণ হলো, তাহলে তোমার কত আসলো 6.18 ইঞ্চি স্কয়ার। তো দুটো এরিয়ার মধ্যে যেটা মিনিমাম সেটা চুজ করবো আমরা, কারণ মিনিমামটা আমাদের যেহেতু ক্যাপাসিটি বা অ্যালাউবল ফোর্স, তো আমাদের মিনিমামটা দিয়ে কাজ করতে হবে, কারণ মিনিমামটা ওকে করলে বাকি সবগুলো অটোমেটিক ওকে হয়ে যাবে। সো দুটার মধ্যে যেটা মিনিমাম 5.5 সেটা আমরা চুজ করলাম, যে গ্রস এরিয়া তাহলে 5.5। তাহলে আমাদের ওই যে স্ট্রেস ছিল সেই স্ট্রেসের সঙ্গে আমরা এরিয়া গুণ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, একটা অ্যালাউবল ফোর্স পেয়ে গেলাম। যে ফেইলরে আগ পর্যন্ত, যে তোমার টেনশন ফেইলরে গ্রস এরিয়া যদি ফেল করে, তাহলে ফেইলরে আগ পর্যন্ত সর্বোচ্চ সে কত ফোর্স নিতে পারবে, 118.80 পর্যন্ত লোড ছিনে নিতে পারবে। এর বেশি হয়ে গেলে কি হয়ে যাবে,
এটা তোমার গ্রস এরিয়া টেনশনে ফেল করে যাবে, ঠিক আছে? আমরা একটা পেয়ে গেলাম। এরপর আসে আমরা পরেরটা, যে এই যে স্ট্রেসটা আমাদের কি লাগবে, আমাদের ইফেক্টিভ এরিয়া লাগবে। তো যেটা আমরা জানি ইফেক্টিভ এরিয়া কেমনে পাবো আমরা, ইফেক্টিভ এরিয়া হচ্ছে কিছুই না, যে নেট এরিয়ার সঙ্গে আমরা রিডাকশন কোএফিসিয়েন্ট গুণ দিলেই আমরা পেয়ে যাবো ইফেক্টিভ এরিয়া, তাই না? ইফেক্টিভ এরিয়া তো সরাসরি আমরা ওরকম চোখে দেখতে পাচ্ছি না। ইফেক্টিভ এরিয়াটা কি ছিল, যে আসলে আমার যে জায়গায় হোল ছিল সেই জায়গাটা আসলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমার ইউনিফর্ম ছিল না, তাই না? কোথাও বেশি কোথাও কম ছিল। তো এই জন্য যেটা হচ্ছে আমরা কি করতেছি, যে নেট এরিয়ার সঙ্গে একটা রিলেশন কোএফিসিয়েন্ট গুণ দিয়ে আমরা ইফেক্টিভ এরিয়া পেয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাদের যে ইউ রিডাকশন কোএফিসিয়েন্ট যেটা বললাম, এটার কিছু মানে ফর্মুলা ছিল, আমাদের চারটা কন্ডিশন ছিল, যদি আমরা দেখে আসি। যে এখানে দেখো, যে যদি আমাদের ওয়াইড প্লেন হতো তাহলে 0.9, যদি আমাদের বোল্ট হতো তাহলে আমাদের যেটা হচ্ছে 0.75, তারপর তোমার যেটা হচ্ছে যদি আমাদের প্লেট হয় তাহলে হচ্ছে 1, আর এই তিনটার মধ্যে কোনটা না হলে সেটা তোমার হচ্ছে 0.85। তো আমাদের তো প্লেট, তাই না? যে প্লেটের কথা বলা হচ্ছে, তার মানে কি হবে, ইউ এর মান হবে 1। আমরা কি করবো, এখানে 1 ইউজ করবো আমরা ইউ। তো যাই হোক, তাহলে আমরা 1 ইউজ করতেছি এখানে ইউ এর মানটা। আর এখন আমাদের নেট এরিয়া বের করতে হবে, নেট এরিয়া বের করে ফেলতে পারলেই সেটার সঙ্গে আমরা রিডাকশন কোএফিসিয়েন্ট 1 গুণ করে দিব, তাহলে আমরা ইফেক্টিভ এরিয়া পেয়ে যাবো, এবং সেই ইফেক্টিভ এরিয়ার সঙ্গে আমরা এই স্ট্রেস গুণ দিলেই আমরা পেয়ে যাবো আমাদের রিকোয়ার্ড যে অ্যালাউবল ফোর্স যেটা, ঠিক আছে? এখন আমরা নেট এরিয়া বের করি। এখন হচ্ছে আমাদের বোঝার মেইন বিষয়, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট যেটা। তো দেখো, নেট এরিয়ার মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের পসিবল ফেইলিওর প্যাথ গুলো আগে বুঝতে হবে, যে আসলে কোন কোন জায়গায় আমাদের ফেল করতে পারে। তো ফার্স্টে যেহেতু নেট এরিয়া, তো ফার্স্টে আমার কি লাগবে, ডায়ামিটার অফ হোল লাগবে। তো আমাদের ডায়ামিটার অফ হোল দেওয়া ছিল 7/8 ইঞ্চি। তো সেটার সঙ্গে আমরা যে স্ট্যান্ডার্ড হোলের জন্য 1/8 যোগ করে দিলাম, তাহলে কি হলো, 1 ইঞ্চি হচ্ছে তোমার ডায়ামিটার অফ হোল, ঠিক আছে? আর আমাদের যেটা হচ্ছে, এখন আমাদের ফেইলিওর প্যাথ চিন্তা করতে হবে। তো এই যে এই ফিগারটাই জাস্ট কিছুই না, যে এই ফিগারটাই আমি নিচে আবার আঁকছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তো এখানে দেখো যে আমাদের সকল ডাইমেনশন দেওয়া আছে, যে এই যে তোমার সেকশন 1 ধরলাম, এটা সেকশন 2 দিলাম, নাম দিলাম এবিসিডি, যে নাম যেভাবে দেওয়া ছিল, যে এবিসিডি EFGHI যেভাবে নাম দেওয়া ছিল সেভাবে নামকরণ দিলাম এখানে, ঠিক আছে? নামকরণগুলো তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে না, তোমাদের ইচ্ছা মতো নামকরণ দিবা, জাস্ট তোমাদের ওইভাবে করে নেট এরিয়াটা বের করবা। তো দেখো এখানে পসিবল ফেলিওর প্যাথ কি কি হতে পারে। আমরা ধরো বিভিন্ন রকম ফেলিওর চিন্তা করতে পারি, বাট আমাদের যেটা মোস্ট কমন, যে স্ট্রেট ফেলিওর প্যাথ ধরতেই হবে, এবং আমরা জিগজ্যাগ ফেলিওর প্যাথ ধরবো, ঠিক আছে? হরিজন্টাল ফেলিওর হতে পারতো, কারণ হু নোজ যে আসলে কোন জায়গায় কিভাবে ফেল হবে সেটা তো আসলে আগে থেকে বলা যাচ্ছে না। তো আসলে যেটা হচ্ছে, নেট এরিয়া তো অনেকভাবে হতে পারে, তো সবগুলা বের করে তোমার হচ্ছে কি যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমাদের কি হয়, যে সেটাই হচ্ছে আমাদের বলতে গেলে যে সেই জায়গাটা আসলে ক্রিটিক্যাল এবং সেটা ফেল করবে। তো আসলে হরিজন্টাল ফেলিওরটা সচরাচর ভাবে হয় না, বাট ওই যে যেটা বললাম, যে স্টিলের ক্ষেত্রে, যে স্টিল প্লেটের ক্ষেত্রে, এটা তো কার্বন কন্টেন্ট, তাই না? স্টিল তো তোমার হচ্ছে কি কার্বনের একটা অ্যালয়। তো এখন কোথাও যদি কার্বন কন্টেন্ট কম থাকে, কোথাও যদি সাপোজ থিকনেস ধরো ইউনিফর্ম না, সোজা কথা কোথাও একটা উইক জোন আছে, তখন দেখা যাবে হয়তো যে জায়গায় তুমি হয়তো মানে ফেল চিন্তা করছো সেই জায়গায় ফেল নাও হতে পারে, অন্য জায়গায় ফেল হতে পারে। সেই জন্য আসলে কি করতে হয়, সব জায়গায় নেগেটিভ বেক করে আমার আসলে মিনিমামটা চুজ করতে হয়। তো এখন আসলে আমরা আগে থেকে তো বলতে পারতেছি না, বাট যেটা হচ্ছে আমরা মোস্ট কমন যে ফেলোর, যেটা কমন যে ফেলোর প্যাথ যেটা হয়, যে স্ট্রেট ফেলোর প্যাথ এবং তোমার হচ্ছে কি জিগজ্যাগ যেটা, সেটাই আমরা এখানে কনসিডার করবো। তোমরা কি করবে ক্ষেত্রে সেগুলাই কনসিডার করবা। যেমন কি কি হতে পারে, যে আমার এবিসিডি স্ট্রেট ফেলোর প্যাথ হতে পারে, EFGHI স্ট্রেট ফেলোর প্যাথ হতে পারে, এবং আমাকে বুঝতে হবে যে আসলে আমার ফোর্সের লাইনটা কোন দিকে, সেটা করেসপন্ডিং আমাকে বুঝতে হবে জিগজ্যাগ ফেলোর প্যাথটা কি হতে পারে। যেমন যেটা হচ্ছে যে এখানে দেখো, যে আমার ফোর্সটা কিন্তু এই দিকে লেফট ওয়ার্ড, তাই না? আমি কিন্তু বাম পাশের প্লেট নিয়ে কাজ করতেছি, ডান পাশের প্লেট নিয়ে কাজ করলে তাহলে ফোর্সটা কি হতো, রাইট ওয়ার্ড হতো। তো বাম পাশের প্লেট নিয়ে যেতে কাজ করতেছি, তাহলে কি হবে, ফোর্সটা লেফট ওয়ার্ড। তো লেফট ওয়ার্ড যেহেতু ফোর্স, তাই না? তার মানে সবার আগে কি হবে, সবার আগে সেকশন 1 ছিড়বে, এবং সেকশন 1 যদি না ছিড়ে, যদি সেকশন 2 ছিড়ে, তাহলে কি করতে হবে, যে এই বি এবং সি এর যে রেজিস্ট্যান্স ছিল টি এর করেসপন্ডিং, তার রেজিস্ট্যান্স বাদ দিয়ে কি করতে হবে, আমাকে সেকশন 2 এর ক্ষেত্রে ক্যাপাসিটি বের করতে হবে। এই ক্যাপাসিটি যেটা বললাম যে বাদ দিতে হবে, এটা শুধুমাত্র ক্যাপাসিটি ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য, নেট এরিয়া বের করার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। সেটা কি, সেটা আমি এখানে আবার ডিটেলস বুঝাবো। আপাতত আমরা শুরু করি, তারপর আমরা এই পার্ট আসার সময় তখন আমরা ডিটেলস কথাটা আবার বলবো। তো দেখো, ফার্স্টে আসে আমরা যে এবিসিডি ফেলোর প্যাথ। আমরা এবিসিডি কেন শুরু করলাম, কারণ যেটা হচ্ছে যে ফোর্স যে দিকে আছে, দেখতে হবে যে কোন সেকশনটা স্ট্রেট ফেলোর প্যাথের ক্ষেত্রে কোন সেকশনটা ফোর্সের সবচেয়ে সামনে আছে। যেই ফেলোর প্যাথ সবচেয়ে সামনে হবে সেটা কি হবে, সেটা তোমার আগে, সেটার মধ্যে টেনশন জেনারেট হবে এবং সেটা আগে ফেল করার চেষ্টা করবে, ঠিক আছে? যেটা তোমার পরে, দ্যাট মিনস ফোর্স থেকে দূরে, সেটা কি হবে, সেটা তোমার ফোর্সটা পরে আসবে। তার মানে আমার এই মেইন প্লেটের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কিন্তু এখন কাজ করতেছি মেইন প্লেটে, আমরা কিন্তু এরপরে কাজ করবো আবার স্লাইসে, ঠিক আছে? কারণ দুটোই হতে পারে।
তো মেইন প্লেটের ক্ষেত্রে আমার ফোর্স ছিল কি লেফট ওয়ার্ড ছিল। তো লেফট ওয়ার্ডের দিক থেকে চিন্তা করলে টি এর সবচেয়ে সামনে সেকশন ছিল কি সেকশন 1 ছিল সবচেয়ে সামনে, আর সেকশন 2 টা তোমার পরে। তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা সেকশন 1 এর করেসপন্ডিং স্ট্রেট ফেলোর পাথটা বের করব। তাহলে সেকশন 1 এর স্ট্রেট ফেলোর পাথ কি আছে, এবিসিডি। তো বের করলাম ফার্স্টে যে এ এ নেট এরিয়া মেইন প্লেটের জন্য এবিসিডি, ফর্মুলা কি ছিল যে এজি মাইনাস এনডিটি। তো গ্রস এরিয়া কি হবে, গ্রস এরিয়া তোমার আমি আগে বললাম যে 11 ইঞ্চি উইথ আর থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি, যেটা অলরেডি এখানে বের করাই ছিল 5.5 যে বের করা আছে এখানে। তো সেটাও একবার লিখতে পারি, চাইলে আমরা কি করতে পারি ওই যে 11 সঙ্গে হাফ গুণ করেও আমরা গ্রস এরিয়া বের করতে পারি, এই যে গ্রস এরিয়া এজি। ঠিক আছে, তো এজি মাইনাস এনডিটি। তো এন কি এখানকার ফেলিওর সেকশন 1 এর ফেলিওর ক্ষেত্রে কি হচ্ছে, বি একটা হোল সি একটা হোল, তাহলে দুইটা হোল, তাহলে দুই দুই বাদগুলো এন এ মান 2, তারপরে ডি ডি ফর ডায়ামিটার অফ হোল সেটা 1 ইঞ্চি, আর টি ফর থিকনেস আমি মেইন প্লেটে কাজ করতেছি এই জন্য কি হবে মেইন প্লেট থিকনেস হবে তোমার যে 1/2 ইঞ্চি। যদি আমি বলতাম যে স্প্লাইসে, তাহলে স্প্লাইস থিকনেস হতো 5/16 ইঞ্চি। তাহলে কি হলো যে আমার মেইন প্লেটে কাজ করলাম, আমি এজি মাইনাস এনডিটি বসাই ফেললাম, কি হয়ে গেল আমার এই সেকশন 1 এর করেসপন্ডিং নেট এরিয়া বের হয়ে গেল 4.5 ইঞ্চি স্কয়ার। সেকেন্ড আসি আমরা যে জিগজ্যাগ ফেলোর প্যাচ, যেটা যে এ বি জি সি ডি এরকম আমরা জিগজ্যাগ ফেলোর প্যাচটা নিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বের করি, তাহলে এ বি জি সি ডি ক্ষেত্রে কি হতে পারে, তাহলে দেখো যে এখানে তোমার বি থেকে জি একটা কি যে তোমার জিগজ্যাগ ফেলোর প্যাচ, আবার জি থেকে সি পর্যন্ত কি আরেকটা জিগজ্যাগ, মানে ইনক্লাইন, সোজা কথা ইনক্লাইন বা জিগজ্যাগ একই কথা। তো এক্ষেত্রে আমরা কি লাগবে, এক্ষেত্রে আমার পিচ লেন্থ লাগবে, দ্যাট মিন্স বি থেকে জি পর্যন্ত হরিজন্টাল মান, আবার জি থেকে সি পর্যন্ত হরিজন্টাল মান, আবার বি থেকে জি পর্যন্ত ভার্টিক্যাল মান, জি থেকে সি পর্যন্ত ভার্টিক্যাল মান। দেখতে পাচ্ছ তোমার যে সকল ভ্যালু কিন্তু সেম, বি থেকে জি বলো জি থেকে সি বলো, সেক্ষেত্রে পিচে মানও যেমন 3 ইঞ্চি, আবার গেজ লেন্থ ক্ষেত্রে কি হচ্ছে দুটাই তোমার হচ্ছে 3.5 ইঞ্চি করে। তার মানে সেম সেম, যেহেতু আমরা কি করতে পারি, আমরা কমন নিয়ে দুই দিয়ে গুণ করতে পারি। যদি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হতো সেক্ষেত্রে আমরা দুইবার যোগ করতাম ইন্ডিভিজুয়ালি, বা যেহেতু তোমার দুই ক্ষেত্রে মানটা সেম সেম, তাহলে আমরা কি করতে পারি একবার ফর্মুলাটা লিখে ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিয়ে কি করতে পারি, জাস্ট দুই গুণ করলে হয়ে যাচ্ছে। তো সেটা লিখে আমরা যে ফার্স্টে আমরা লিখি ফর্মুলাটা এজি মাইনাস এনডিটি প্লাস এই জিগজ্যাগের জন্য যে এস স্কয়ার টি বাই 4জি। তাহলে এজি আগের মতো লিখলাম 5.5 মাইনাস এনডিটি। তো এন এর মান তোমার কয়টা, এখানে বি একটা জি একটা সি একটা, তার মানে তিনটা হোল, ডি ফর ডায়ামিটার 1 আর টি ফর থিকনেস হাফ লিখলাম, প্লাস এস স্কয়ার, এস কত, এস তোমার হচ্ছে কি যে বি থেকে জি বা জি থেকে সি পর্যন্ত পিচ লেন্থ যেটা হরিজন্টাল লেন্থ 3, তাহলে এস স্কয়ার টি, এই যে টি এর মান এখানে হাফ ইঞ্চি লিখছে, ডিভাইড বাই 4জি, 4 তো ফর্মুলা 4, আর জি ফর গেজ লেন্থ সেটা দেখো এখানে 3.5 করে, এখানে উপরেও আসছে নিচেও আসছে একই জিনিস, তাহলে 3.5 লিখলাম। এবং যেহেতু সেম সেম ছিল সকল ভ্যালু জি আর এস, এই জন্য কি করলাম পরে আমরা দুই দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, পরে জাস্ট ক্যালকুলেশন করে বের করে দেখলাম এই মানটা কত আসে, মানটা আসছে তোমার 4.64 ইঞ্চি স্কয়ার এখানকার নেট এরিয়া। তাহলে গেল, এরপরে আসে আমরা লাস্টের যে মানে নেট এরিয়াটা যে ইএফজিএইচআই। ঠিক আছে, এখন এই জিনিসটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে জিনিসটা। তো দেখো যে আমি আগেই বলছিলাম যে যখন তোমার ফোর্স কাজ করতেছে, ফোর্সের সবচেয়ে আগের যে সেকশনটা তার মধ্যে কি হবে, আগে টেনশন জেনারেট হবে, তারপরে পরেরটার মধ্যে পরে টেনশন জেনারেট হবে। তো তার মানে তোমার সেকশন 2 তে আসতে হলে কি আছে, সেকশন 2 এর আগে কিন্তু অলরেডি সেকশন 1 ছিল, যেটা কিন্তু অলরেডি, যেটার মধ্যে কিন্তু অলরেডি টেনশন আগে জেনারেট করে গেছে। এখন দেখো জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করো যে এখানে তোমার হচ্ছে গিয়ে 5টা বোল্ট আছে, তাই না, এখানে তোমার বি একটা সি একটা এফ জি এইচ 5টা। তো টি ফোর্স এই 5টা বোল্ট মিলে কি করতেছে, রেজিস্ট করতেছে। তো যদি তোমার 5টা বোল্ট মিলে টি ফোর্স রেজিস্ট করে, তাহলে একটা বোল্ট কত রেজিস্ট করবে, টি বাই 5 করে। তার মানে কি হবে, এখানে তোমার হবে টি বাই 5, এখানে তোমার হবে টি বাই 5, এটা তোমার হবে টি বাই 5 টি বাই 5 এবং কি হবে টি বাই 5। এই 5টা বোল্ট মিলেই টোটাল এই টি ফোর্সটাকে রেজিস্ট করবে। তো যখন আমি সেকশন 2 তে আসবো তখন কি হচ্ছে, তখন কিন্তু অলরেডি এই দুটা বোল্ট কিন্তু সেই রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। তার মানে সেকশন 1 এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফোর্সটি ছিল, কারণ তার আগে কিছু ছিল না। কিন্তু সেকশন 2 এর মধ্যে কি হচ্ছে যে এই টি ফোর্স তো ছিলই, কিন্তু অলরেডি দুটা রেজিস্ট্যান্স কিন্তু দিয়ে দিচ্ছে, দুটো রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। তার মানে কি সম্পূর্ণ ফোর্স কিন্তু কাজ করতেছে না। তাহলে কত ফোর্স কাজ করতেছে, টি মাইনাস টোয়াইস টি বাই 5 ফোর্স কাজ করতেছে। তার মানে এই যে এখানকার সেকশনে যদি আমি ফোর্স বের করি, অ্যালাবেল ফোর্স বের করি, অ্যালাবেল ফোর্স কি হবে যে এই যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, তাই না। তাহলে টি যেটা হবে, টি এর ফর্মুলা কি হবে, যে টি তো সম্পূর্ণ টি হচ্ছে না, টি এর থেকে আবার এইটার রেজিস্ট্যান্স এবং এটা রেজিস্ট্যান্স বাদ দিতে হবে। তাহলে এই টি বাই 5 বাদ দিলাম, আর কি করলাম এই টি বাই 5 বাদ দিলাম, তাহলে কি হচ্ছে টি মাইনাস টোয়াইস টি বাই 5 এটা লিখলাম। ঠিক আছে, তার মানে
এই জায়গার মধ্যে সেকশন 2 এর মধ্যে স্ট্রেট ফেলার প্যাথের ক্ষেত্রে সেখানে ফোর্স আসলে t মাইনাস টোয়াইস t বাই 5 ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো এখন স্ট্রেসটা আমরা আগে বের করে রাখলাম, স্ট্রেসটা পরে আসি আমরা, এরিয়াটা মিলে বুঝতে হবে। তো এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর কি আসছে যে তোমার আসছে 3t বাই 5। তাহলে এখন শুধুমাত্র t লিখলে কি হয় যে এই 3 বাই 5 টাকে ওপাশে গুণ করে দিলাম, তাহলে কি আসলো যে স্ট্রেস ইনটু এরিয়া ইনটু 5 বাই 3। তাহলে এই যে 5 বাই 3 টা এই টার্মটা আমার কি আসছে এক্সট্রা আসছে। এই টার্মটা কিন্তু আগে এখানেও ছিল না, এখানেও ছিল না, কোন জায়গায় আসছে এই জায়গায় আসছে। কেন আসছে? কারণ এটার ক্ষেত্রে আগে আমার কি ছিল বোল্ড ছিল, দ্যাটস ওয়াই তাদের রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে এই যে তোমার হচ্ছে কি এখানে ফর্মুলা ক্ষেত্রে এই পরে কি করতে হবে 5 বাই 3 গুণ দিতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম যে আমাদের স্ট্রেস তো এই যে 29 আমাদের আগে বের করা ছিল, এরিয়া এখন আমরা বের করব, কিন্তু কি করতে হবে সেই এরিয়ার সঙ্গে আমাদের আরো 5 বাই 3 টা গুণ করে রাখতে হবে, গুণ করে রাখবো এবং পরে আমরা ওই ফোর্সটা বের করব। তার মানে যেটা হচ্ছে যে আমাদের ফোর্স আসলে সম্পূর্ণ ওই এখানকার যে ফোর্সটা আসছে সেই সম্পূর্ণ ফোর্সটা আসলে ইউজ করা যাবে না, কি করতে হবে সেই ফোর্সের সঙ্গে এই 5 বাই 3 গুণ করে আমাকে অ্যাকচুয়াল ফোর্সটা মানে অ্যাকচুয়াল এরিয়াটা বের করতে হবে। যে আসলে এটা তো আসলে সম্পূর্ণ এরিয়া হচ্ছে না, মানে ওই ফর্মুলার ক্ষেত্রে ফর্মুলাটার জন্য আসলে এই জিনিসটা আসছে, আর কিছুই না। তাহলে যেটা হচ্ছে তাহলে আমাদের এই নেট এরিয়া বের করে আমরা ইএফ জিএইচ এর জন্য, তাহলে তোমার কি হচ্ছে যে এজি মাইনাস এনডিটি, তো এফ জি এইচ তিনটা হলে কারণে 3 ইনটু যে তোমার ডি ফর ডায়ামিটার অফ হোল আর টি ফর থিকনেস করার পরে আমার এরিয়া আসলো 4, কিন্তু যে 4 তো ইউজ করা যাচ্ছে না যেহেতু তোমার ফোর্স ছিল এরকম। তাহলে কি করতে হবে 4 এর সঙ্গে এই যে আমার আরো 5 বাই 3 গুণ দিলাম, গুণ দিয়ে আমরা কি করলাম আমরা হচ্ছে গিয়ে সেটার ইকুইভ্যালেন্ট যে এরিয়াটা সেটা পেয়ে গেলাম যে 6.67 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আসলে ব্যতিক্রম, যেটা তোমরা আগে কোনো শিখে শুনে, এটা কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটির অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তোমাকে বলতাম যে শুধুমাত্র নেট এরিয়া বের করো, তোমাকে তো শুধুমাত্র এইটুকু পর্যন্ত বের করলে হয়ে যেত। কিন্তু যদি বলা হয় যে না আমাকে ক্যাপাসিটি টি বের করতে হবে, তখন তোমাকে হচ্ছে কি এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে আমাদের তিনটা নেট এরিয়া বের হয়ে গেল যে মেইন প্লেটে করেসপন্ডিং। এখন এসে আমরা যে স্প্লাইসে করেসপন্ডিং কি আসে দেখি, আমাদের স্প্লাইসে এরিয়া কি আসে। তাহলে দেখো যে সেকশন যেটা আমরা আগে বলছিলাম যে আমরা কিন্তু অর্ধেক পার্ট নিচ্ছি, এই পার্টটা লেফট পার্টটা নিচ্ছি। তাহলে দেখো যে যেহেতু আমরা সেকশন করে দিচ্ছি, এই জায়গায় যদি সেকশন করে দিই তাহলে কি হবে যে তোমার যদি তোমার টি ফোর্সটা লেফট ওয়ার্ড হয় তাহলে কি হবে স্প্লাইস গুলা রেজিস্ট্যান্স দিবে রাইট ওয়ার্ডে, তাই না। স্প্লাইস গুলোর ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে তোমার কোথায় রাইট ওয়ার্ডে। তাহলে এখন দেখতে হবে যে আমার মেইন প্লেটের ক্ষেত্রে টি যদি ফোর্স হয় সেক্ষেত্রে কি ছিল সেকশন 1 আগে ছিল, সেকশন 2 পরে ছিল, তাই না। এখন দেখো স্প্লাইসের ক্ষেত্রে কি হচ্ছে যে ফোর্সটা কিন্তু রাইট ওয়ার্ড, তার মানে আমাকে রাইট ওয়ার্ডের দিক থেকে চিন্তা করতে হবে যে কোন সেকশনটা আগে আছে। দেখো ডান দিক থেকে চিন্তা করলে কি হচ্ছে সেকশন 2টা আগে আছে, সেকশন 2টা কিন্তু পরে আছে। তো বুঝতেই পারতেছো যে সেকশন 2 আগে মানে কি যে তোমার এখানে 3টা হোল আগে স্ট্রেট ফেলার ক্ষেত্রে এবং 2টা হোল কিন্তু পরে। তার মানে কি আমার যখন আমরা এখানে কাজ করছিলাম তখন আমাদের কি ছিল যে 2টা হোল আগে পরে 3টা হোল, আমরা ইজিলি বুঝতে পারতেছি তোমার 3টা হোলের ক্ষেত্রে কিন্তু কি হবে নেট এরিয়াটা আরো সবচেয়ে কম হওয়া উচিত, কিন্তু যে এখানে কম হয় নাই কারণ হচ্ছে কি এই থিমটা আসছে বলে। কিন্তু যখন স্পাইসে কাজ করতেছে কি হচ্ছে তখন আমার সেকশন 2 করলে হয়ে যাচ্ছে, কারণ সেকশন 2 তে কি হচ্ছে 3টা হোল আছে, সেকশন 1 তো 2টা হোল, তাই না। আপনার তার মানে আরো কি আসবে এরিয়াটা বড় আসবে এবং তার মধ্যে আবার 3টা হোলের রেজিস্ট্যান্স বাদ যাবে, তার মানে কি আলটিমেটলি এরিয়াটা কিন্তু আরো বড় আসবে। তার মানে স্পাইসের ক্ষেত্রে সেকশন 2 এ শুধুমাত্র কাজটা করলে হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ই এফ জি এইচ আই এই পর্যন্ত করলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এবিসিডি করার আর কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বুঝতেই পারতেছি আমাদের জাজমেন্ট দিয়ে যে আসলে এইটা থেকে কখনো এটার এরিয়া ছোট হবে না, কারণ এখানে 3টা হোল, 3টা হোল হলে কি হবে 3টা হোলের এরিয়া বাদ যাচ্ছে, আর এখানে তোমার 2টা হোল, তার মানে কি আরো কম এরিয়া বাদ যাবে, তাই মানে আরো বড় নেট এরিয়া আসবে। সেটা তো আমার দরকার নাই, আমাদের সবচেয়ে ছোট নেট এরিয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শুধুমাত্র স্প্লাইসের ক্ষেত্রে সেকশন 2 করলেই এনাফ। তাহলে সেটা করি আমরা। তাহলে ফোর্স এখানের দিকে সেখানে সেকশন 2 আগে, তাহলে ই এফ জি এইচ আই এটার করেসপন্ডিং আমরা কি করব নেট এরিয়া বের করব। তাহলে ফার্স্টে আমরা ওই যে এজি মাইনাস এডিটি, তো স্প্লাইসের ক্ষেত্রে আমার কি ছিল উইথ ছিল 11 ইঞ্চি আর থিকনেস ছিল আমার 5 বাই 16 ইঞ্চি। তাহলে এটা গ্রস এরিয়া এজি মাইনাস এনডিটি, এন কি 3টা হোল, তাহলে 3 লিখলাম, ডি ফর ডায়ামিটার সেটা 1 ছিল, আর টি ফর থিকনেস, থিকনেস কত ছিল স্প্লাইসে 5 বাই 16 ছিল। তো করা ছিল করলাম, কিন্তু এখানে কি করছে 2 দিয়ে গুণ করছে। 2 দিয়ে গুণ করার কারণ কি, কারণ তোমার এখানে 2টা স্প্লাইস ছিল। এটা তোমার 2টা ওয়েতে তুমি বুঝতে পারো। একটা ওয়ে কি জিনিস যে তুমি ভালো মতো চিন্তা করো যে এখানে যে ফোর্সটা, এই ফোর্সটা কি ফোর্স টি বাই 2, তার মানে তোমার কি হচ্ছে যে একটা যদি স্প্লাইস আমি চিন্তা করি তাহলে কি হচ্ছে যে টি বাই 2 ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, তাই না। তার মানে শুধুমাত্র টি কি হবে, শুধুমাত্র টি হবে যে এই 2টা পাশে গুণ করে দাও,
যে তোমার 2 ইনটু স্ট্রেস ইনটু এরিয়া, এইভাবে চিন্তা করতে পারো। এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে কি চিন্তা করতে পারো, যে স্প্লাইস এখানে একটা আছে, এখানে দুটো স্প্লাইস আছে, তার মানে তোমার এখানে 2 হবে। তো তুমি চাইলে এইভাবে চিন্তা করতে পারো 2 হচ্ছে মানে একই কথা, দুইভাবে মানে দুইভাবে অ্যান্সারটা দিলাম। যে একটা চিন্তা করলে এখানে t/2, তার মানে আলটিমেটলি তোমার টি বের করতে হলে কি করতে হবে, ওখানে 2 গুণ করতে হবে। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে দুটো স্প্লাইস আছে, সেখানে তোমার এখানে 2 গুণ হচ্ছে। তো যেভাবে চিন্তা করো, যার জন্য যেটা ইজি, যেভাবে বুঝতে পারো, বুঝতে পারলেই হয়। তো সোজা কথা, এখানে তোমার কিন্তু স্প্লাইসের ক্ষেত্রে 2 গুণ হচ্ছে, কারণ এখানে দুইটা স্প্লাইস ছিল বলে। আর মেইন প্লে কিন্তু একটাই ছিল, যে কোনো একটাই, মানে ওখানে কোনো মানে কোনো 1-2 এর কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, তাহলে স্প্লাইসের ক্ষেত্রে ক্যালকুলেশন করার পরে আমার কি আসলো, আমার এরিয়া আসলো, নেট এরিয়াটা যে 5 ইঞ্চি স্কোয়ার। তাহলে দেখো আমার কিন্তু সবগুলা এরিয়া বের হয়ে গেছে। যে এখানে তোমার 4.5, এখানে 4.64, এখানে 6.67, এখানে তোমার হচ্ছে 5। তো এই সকল নেট এরিয়ার মধ্যে যেটা মিনিমাম, কোনটা মিনিমাম, আমার হচ্ছে 4.5টা ছিল মিনিমাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি, ইফ আমাদের নেট এরিয়া। তাহলে আমরা মিনিমামটা পেয়ে গেলাম, যে আমাদের নেট এরিয়া হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার। সেটার সঙ্গে আমরা কি করলাম, ওই যে রিডাকশন কোএফিসিয়েন্ট গুণ দিলাম। গুণ দিয়ে কত আসলো, আমার আসলো যে ইফেক্টিভ এরিয়া ওই 4.5 আসলো। এখন কিছুই না, জাস্ট তোমার হচ্ছে ওই যে আগে যে স্ট্রেস ছিল 29, সেটার সঙ্গে কি করলাম, আমরা হচ্ছে গিয়ে এই এরিয়াটা গুণ দিয়ে দিলাম। তাহলে আমাদের ওই ক্যাপাসিটি চলে আসলো, বা অ্যালাউবল ফোর্স চলে আসলো। যে যদি আমাদের নেট এরিয়া করেসপন্ডিং বা ইফেক্টিভ এরিয়া করেসপন্ডিং যদি ফেল করে, সেক্ষেত্রে সর্বোচ্চ ফেল করা আগ পর্যন্ত সর্বোচ্চ লোড নিতে পারবে কত, 130 কিপ। এখন তোমাকে যদি কোশ্চেনে বলা হয় যে না, শুধুমাত্র টেনশন ফেলিওর করেসপন্ডিং তুমি অ্যান্সার বেক করো যে অ্যালাউবল ফোর্স কত। তো দেখো টেনশন ফোর্সের করেসপন্ডিং কি ছিল, দুইটাই আমার অ্যান্সার আসছে। একটা গ্রস এরিয়া করেসপন্ডিং 118, আর এটা তোমার হচ্ছে গিয়ে ওই ইফেক্টিভ এরিয়া করেসপন্ডিং 130। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে, অ্যাকচুয়াল অ্যান্সার হবে তোমার এইটা, যেটা তোমার ছোট, কারণ এটা ছোট, তার মানে এটাই আগে ফেল করে যাবে। এটা কিন্তু যেহেতু বড়, তার মানে কি এর ক্যাপাসিটি আরো বেশি, তাই না? তার মানে সে আরো পরে ফেল করবে। তো যদি তোমার শুধুমাত্র টেনশন ফেলার পর্যন্ত বলা হয় অঙ্কটা, তাহলে কি হবে, আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এটাই, যে 118 হচ্ছে কি, সেটা কি হবে, সেটার অ্যাকচুয়াল ক্যাপাসিটি। কারণ নেট এরিয়াতে সে ফেল করবেই না, কারণ এটাই তো গ্রস এরিয়াই তো আগে ফেল করে যাচ্ছে, তাই না? তার মানে এটাই হবে অ্যান্সার। মনে রাখবা, তোমার ফেলোর যেটা হোক না কেন, আমি যতগুলো ফেলোর দিই না কেন, অ্যাকচুয়াল লাস্টে যে অ্যান্সারটা, সেটা অ্যান্সার কি হবে, অ্যান্সারটা হবে এই সকল টি এর মধ্যে যেটা সবচেয়ে তোমার মিনিমাম হবে, সেটা তোমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো টেনশন ফেলোর ডান। এখন আমরা পরের ফেলোর গুলো দেখি। শেয়ার ফেলোর। শেয়ার ফেলোর কোথায় হয়, শেয়ার ফেলোর তোমার হচ্ছে বোল্টের মধ্যে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই যে শেয়ার স্ট্রেস, এখানে হয়তো তোমাদের মানটা দেওয়া ছিল হয়তো কোশ্চেনে কোথাও না কোথাও, মানে যেখান থেকে অঙ্কটা নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই তোমার এখানে 30 করা হয়েছে। বাট এখানে আসলে 60 হওয়া দরকার ছিল। কেন দরকার ছিল, কারণ বলি। কারণ এখানে বলা আছে যে তোমার A325 বোল্ট, এবং বলা আছে কি যে থ্রেডস এক্সক্লুডেড ফ্রম শেয়ার প্লেন। যদি আমরা ফিগারে যাই, দেখো কি বলা আছে, থ্রেডস এক্সক্লুডেড ফ্রম শেয়ার প্লেন, এবং কি A325, সেক্ষেত্রে কি ছিল, আমার শেয়ার স্ট্রেসের মানটা 60 নেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো হয়তো এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে, যেখান থেকে নেওয়া হয়েছে, সেখানে হয়তো তোমার 30 ছিল, এই জন্য হয়তো 30 নিচ্ছে। বাট না দেওয়া থাকলে কি করতে, এখানে 60 নিতে হবে। তো সোজা কথা, তোমার এটা মান দেওয়া থাকবে, না দেওয়া থাকলে এখান থেকে চুজ করবা কোন কন্ডিশন হয়, সেক্ষেত্রে মান নিয়ে নিবা। তো আমার এএসডি মেথডের ক্ষেত্রে অ্যালাউবল শেয়ারের মানটা দেওয়া কত, স্ট্রেসের মানটা দেওয়া যে 30 কেএসআই। এরপর যেটা হচ্ছে ফোর্স বের করবো। তো ফোর্স বের করার ফর্মুলাটা তোমরা অলরেডি আগে শিখে আসছো, আগে অলরেডি তোমাদের জিনিসটা দেখাইছিলাম, আবারও দেখাই আসি। যে এটা ছিল আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা, যে অ্যালাউবল ফোর্স কি হবে, যে স্ট্রেস, অ্যালাউবল স্ট্রেস ইনটু এরিয়া ইনটু নাম্বার অফ বোল্ট ইনটু নাম্বার অফ শেয়ার প্লেন। এটা ছিল আমাদের মেইন যে ফর্মুলাটা, তাই না? এখান থেকে আমার কি হবে, সবগুলো আমার বসা দিলেই তো আমার এই ফোর্স চলে আসবে। তো সেটা এখানে ইউজ করা হচ্ছে। ফর্মুলাটা মনে রাখো, স্ট্রেস ইনটু এরিয়া ইনটু নাম্বার অফ বোল্ট ইনটু শেয়ার প্লেন। তো দেখো এখানে কি হচ্ছে তাহলে, যে ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, স্ট্রেস 30 ইনটু এরিয়া, এরিয়া কি হচ্ছে, ওই যে 5/4 জি স্কয়ার ডায়ামিটার অফ বোল্ট, ইনটু তোমার হচ্ছে কি নাম্বার অফ বোল্ট, আমার কি ছিল 5টা ছিল। আমরা যদি ওই যে দেখো এখানে কটা ছিল, এই যে একটা জায়গায় 5টা বোল্ট ছিল, এবং শেয়ার প্লেন, যেখানে তোমার ফেলোর যে হবে, শেয়ার ফেলোর যে হবে, এটা কি সিঙ্গেল শেয়ার নাকি ডবল শেয়ার। দেখতেই পাচ্ছ ফিগারের মধ্যে, যে তোমার এখানে যদি শেয়ার ফেল করে, কি হবে, এই প্লেনে ফেল করবে, এবং কি হবে, এই প্লেনে ফেল করবে, তার মানে ডবল শেয়ার, তাই না? তার মানে তোমার এখানে তোমার কি হবে, শেয়ার প্লেন 2 হবে, তার মানে এখানে তোমার কি করতে হবে, এখানে তোমাকে 2 লিখতে হবে। ঠিক আছে, তাহলে সবকিছু বসাই ফেললাম। বসাই ফেলার পরে কি হলো, আমার অ্যান্সার বের হয়ে গেল যে অ্যালাউবল ফোর্সটা এই শেয়ার স্ট্রেসে করেসপন্ডিং কত আসছে, 180.4 কিপ। তার মানে যদি শেয়ার ফেলিওর করে, শেয়ার ফেলিওরের আগ পর্যন্ত সর্বোচ্চ সে 180.4 কিপ পর্যন্ত কি করতে পারবে, লোড নিতে পারবে। কে নিতে পারবে, বোল্ট নিতে পারবে। তার মানে এখানে কিন্তু বোল্টের ফেলিওরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আগেটা কিন্তু কি ছিল, এই ফেলিওরটা তোমার ছিল প্লেটের মধ্যে, টেনশন ফেলিওরের ক্ষেত্রে।
এটা কিন্তু টেনশন ফেলার হয় কোথায়? প্লেটের মধ্যে হয়। টেনশন ফেলার কিন্তু ওই বোল্টে এরকম হয় না, হচ্ছে না, কারণ বোল্টের মধ্যে এখানে কি হচ্ছে, শার ফেলার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আজকে লাস্ট পার্টে আসি আমরা যে বিয়ারিং ফেলিওর। ঠিক আছে, ব্লক শেপ পার্টটা আমরা নেক্সট উইকে শিখবো। বিয়ারিং ফেলিওর আজকে শিখি। তো বিয়ারিং ফেলিওরটা কি ছিল, যে বোল্টের থ্রোতে প্লেট বা তোমার হচ্ছে গিয়ে ওই স্প্লাইসের মধ্যে যে চাপটা আছে সেটা যদি স্কুইজ না হয়ে যায়। যদি আমি একটু ফিগার দিয়ে বুঝাই, যে এইটা তোমার হয়তো এইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, যে ধরো তোমার এটা ছিল তোমার প্লেটটা, ধরো তোমার হচ্ছে কি এই জায়গায় হয়তো তোমার এইভাবে না অন্যভাবে বুঝাই, ধরো তোমার এই যে হয়ে বুঝালাম, ধরো এই জায়গায় তোমার হচ্ছে বোল্ড করা হলো না, সুন্দর করে রাখি, ধরো এরকম টাইপের। তো এই হয়তো তোমার এই জায়গা হয়তো তোমার ইয়ে করা বোল্ডিংটা করা, যে এরকম টাইপের, এখানে হয়তো এই জায়গা হয়তো এই জায়গা হয়তো তোমার বোল্টটা ছিল। ঠিক আছে, এখানে হয়তো বোল্টটা ছিল আর কি, মানে আমি সেকশন করে দিছি। এখন ধরো সাপোজ প্লেটটাকে যদি আমি এই পাশে টান দিই, তাহলে কি হবে, বোল্ট ওই জায়গায় স্থির, তাহলে কি করবে, বোল্টটা তো এটাকে এই পাশে, মানে প্লেটটা তো ডানে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বোল্টটা তো ওই জায়গায় স্থির, তার মানে কি হবে, বোল্টটা ছোটতে প্লেটে এই জায়গায় কি হবে, চাপ খাবে, তাই না, এই জায়গাটা তোমার চাপ খাবে, তাহলে কি হবে, যদি তোমার প্লেটটা খুবই থিন হয়, পাতলা হয়, তখন কি হবে, বোল্ট স্ট্রং, প্লেট মানে ক্ষেত্র স্ট্রং না, তাহলে প্লেটের মধ্যে কি হবে, এই জায়গায় উপরে স্কুইজ হয়ে যাবে, এই জায়গায় চ্যাপ্টা হয়ে যাবে জিনিসটা। এই যে তোমার উপরে যদি হোলটা এরকম হয়, তখন যাবে হোলটা এরকম টাইপের এরকম লম্বাটে হয়ে গেছে হোলটা, এরকম টাইপের, তখন ঢিলা হয়ে যাবে জিনিসটা, সোজা কথা। তো তার মানে এই এরিয়াটা আমাকে বের করতে হবে। তো আমাদের বেয়ারিং স্ট্রেস আমরা ফর্মুলা থেকে বের করবো, এবং সেই ফর্মুলার সঙ্গে আমরা কি করব, আমরা এই এরিয়া গুণ দেবো। এখানে এরিয়াটা কি এরিয়া, বোল্টের ডায়ামিটার, আর কি হবে, আমি যে পেটে কাজ করব সেই পেটের থিকনেস, ঠিক না, বোল্টের ডায়ামিটার, ডায়ামিটার অফ বোল্ট, আর থিকনেস অফ প্লেট, যেই প্লেট ইউজ করি, কাঁচের প্লেট হলে কাঁচের প্লেট, মেইন প্লেট হলে মেইন প্লেট, সেটাই করা হচ্ছে। ফার্স্টে আমরা জানি যে এএসডি মেথডের জন্য আমাদের বিয়ারিং স্ট্রেসের ফর্মুলা কি ছিল, যে 1.2 ইনটু এফইউ, সেটা লিখলাম, সেই করেসপন্ডিং আমার কি আসছে, অ্যালাউয়েবল বিয়ারিং স্ট্রেস চলে আসছে 69.6 কেএসআই। দেন হচ্ছে কি বিয়ারিং এরিয়া বের করছে, ফার্স্ট আমরা এরিয়া বের করতে, দেন হচ্ছে কি যেটা মিনিমাম সেটার সঙ্গে পরে ওই যে স্ট্রেসটা গুণ দিচ্ছে। তো দেখো যে বিয়ারিং এরিয়া কি হবে, যদি বলি মেইন প্লেট এখানে একটাই ছিল, এবং একটা প্লেটের মধ্যে কয়টা, 5টা বোল্ট ছিল, তাই না, তার মানে 5টা বোল্ট দেখলাম। আর কি হলো, যে ডায়ামিটার অফ বোল্ট যেটা আমার ছিল 7/8 ইঞ্চি, আর কি থিকনেস অফ মেইন প্লেট যেটা আমার ছিল 1/2 ইঞ্চি, গুণ করে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, যে বেয়ারিং এর জন্য এরিয়া বের হলো মেইন প্লেটে 2.19 ইঞ্চি স্কোয়ার। এবার আসি স্প্লাইসে, আমাদের স্প্লাইস ছিল কয়টা, আমার স্প্লাইস ছিল মোট 2টা, এটার উপরে এখানে একটা ছিল, এবং কি ছিল নিচে এখানে একটা ছিল, তাই না, দুটা ছিল মেইনলি স্প্লাইস ছিল একটা টাইপের। তাহলে কি হচ্ছে, যে আমার 5টা বোল্ট ছিল, এই জায়গায় 5টা বোল্ট, দুটা স্প্লাইসে, মানে কি মোট 10 জায়গায় চাপকাচ্ছে স্প্লাইসটা, যেহেতু তোমার উপরেও 5টা নিচেও 5টা, তাই না, বোল্টিং করা যেহেতু, তার মানে 5 ইন্টু 2 টোটাল তোমার হচ্ছে 10 আসলো। তারপর তোমার হচ্ছে এখানকার এরিয়া, দ্যাট মিন্স বোল্টের ডায়ামিটার ইন্টু তোমার হচ্ছে থিকনেস অফ স্প্লাইস, তাহলে বোল্টের ডায়ামিটার আর কি হলো থিকনেস অফ স্প্লাইস, সবকিছু গুণ দিয়ে দিলাম, তাহলে আমার বের হয়ে গেল বিয়ারিং এর এরিয়া স্প্লাইসের জন্য যে 2.73। তো দুটার মধ্যে যেটা মিনিমাম, এটা মিনিমাম হচ্ছে, তার মানে 2.19টা মিনিমাম, সেটা চুজ করলাম, এবং 2.19 এর সঙ্গে কি করলাম, স্ট্রেসটা গুণ দিয়ে দিলাম, তাহলে কি হয়েছিল, যে বিয়ারিং ফেলিওরে করেসপন্ডিং আমার কি হয়ে গেল, যে আমার ক্যাপাসিটি বের হয়ে গেল। তার মানে আমরা বুঝলাম যে যে বিয়ারিং ফেলিওর যদি হতে হয়, বিয়ারিং ফেলিওরের আগ পর্যন্ত সর্বোচ্চ সে 152 কিপ পর্যন্ত কি করতে পারবে, সে লোড রেজিস্ট করতে পারবে। কিন্তু 152 কিপের বেশি লোড হয়ে গেলে তখন কি হবে, তখন দেখা যাবে যে প্লেটের মধ্যে কি হবে, আমার বিয়ারিং ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি সাপোজ বলা হয় যে তোমার 3টা ফেলিওর করেসপন্ডিং অ্যান্সার বলো, তাহলে দেখো যে টেনশন ফেলিওর করেসপন্ডিং এখানে একটা অ্যান্সার ছিল 118, এখানে অ্যান্সার ছিল তোমার 130, শেয়ারের জন্য অ্যান্সার ছিল 180, আর বেয়ারিং এর জন্য অ্যান্সার হচ্ছে কত, 152। তো এই 4টা টির মধ্যে যেটা মিনিমাম, কোনটা মিনিমাম ছিল, এখন পর্যন্ত কি আছে, এটাই কিন্তু মিনিমাম আসছে। তার মানে এটাই হচ্ছে, যদি আমি আপাতত এই পর্যন্তই বলি, টেনশন ফেলিওর এবং তোমার বললাম যে শেয়ার ফেলিওর এবং বেয়ারিং ফেলিওর, এই 3টার করেসপন্ডিং তুমি হচ্ছে কি ক্যাপাসিটি বের করো বা অ্যালাউয়েবল ফোর্স বের করো, তখন তোমার অ্যান্সার কি হবে, সবগুলোর জন্য বের করবা, বের করার পরে লাস্ট অ্যান্সার লিখবা, তাহলে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কত, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সবচেয়ে ছোটটা, যে 118.8। ঠিক আছে, তো আজকের অঙ্কটা এই পর্যন্তই। ব্লক শেপটা তোমাদের নেক্সট উইকে শেখাবো, এবং এটার সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে এলআরডি মেথডেও ওই অঙ্কটা একবারে শেষ করে দিব। ঠিক আছে, তো এই আজকে ক্লাস এই পর্যন্তই।